একটা বিষয় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আই মিন গেভ ইন টেকের কথা বলছি। 1 লাখ টাকা আছে। আমি জানি আপনার সংসারে খুব অভাব অনটন চলছে, আপনার স্বামী পঙ্গু। স্যার, জায়গা মতো মাল ঢেলে দিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সিট ডাউন। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ, আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন প্রমোশনের জন্য, তাই না? জি স্যার। দেখুন, আপনার সমস্ত প্রোফাইল আমি দেখেছি। আপনার কাজে ডেডিকেট খুব সুন্দর। আপনি ঠিক মতো অফিসে আসেন, আপনি কখনো অ্যাবসেন্ট করেন না। মোট কথা, আপনি প্রমোশনের জন্য উপযোগী। কিন্তু মিসেস শেফা, একটা বিষয় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আই মিন গেভ ইন টেকের কথা বলছি। আমি আসলে আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমি সহজ বাংলায় কথা বলেছি, এখানে একটা বাক্য কিন্তু আমি ইংলিশে বলিনি। আপনি লেখাপড়া শিখে এখানে এসেছেন, এর আগে 2 জায়গায় চাকরি করে এসেছেন, তো আপনি নিশ্চয়ই বোঝেন অফিসে প্রমোশন পেতে গেলে কি পদক্ষেপ নিতে হয়। স্যার, আমি আপনার কথা বুঝতে পেরেছি। গুড। আমার মনে হয় এই প্রমোশনটা আমার হবে না। কেন হবে না? আরে আপনি চাইলেই হবে। ওয়েট, এক লাখ টাকা আছে। আমি জানি আপনার সংসারে খুব অভাব অনটন চলছে, আপনার স্বামী পঙ্গু। সংসার পুরোটাই আপনিই চালান, তার ওষুধপত্র, খাওয়া দাওয়া সব কিছু আপনি পে করতে হয়। এই টাকাটা রাখেন। না স্যার, আমি এই অফিসে চাকরি করতে আসছি। আমার প্রমোশন দরকার ছিল ঠিকই, কিন্তু টাকার জন্য আমি এতটা নিচে নামতে পারবো না। না না, আরে আপনি এটাকে নিচে নামা বলছেন কেন? আরে বুঝতে পেরেছি যে টাকা আসলে ঠিক আছে। এই যে এই 2 লাখ টাকা আছে, হবে নাকি আরও দিব? স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নেন। আপনার স্বামীর উন্নত ট্রিটমেন্ট করান, দরকার হলো বিদেশে পাঠান। ওকে বিদেশে পাঠিয়ে দেন, ওর পা ঠিক হওয়া দরকার তো। এভাবে আর কতদিন? টাকা যত লাগে আমি আপনাকে দেবো। আর শুনুন, আহ, কিছু পার্টির সঙ্গে আমরা মিট করব। আমি চাই ওই মিটিংয়ে আপনি আমার সঙ্গে অ্যাটেন্ড করেন। আমি গাড়ি পাঠিয়ে দেব, রাত 8টায় আপনি শেরাটনে আসবেন। স্যার, আমি শেরাটনে আপনার সাথে অ্যাটেন্ড করতে পারবো না, আর আমার এই টাকারও প্রয়োজন নেই। আছে, আপনার টাকার প্রয়োজন অনেক, আমি জানি। কত স্যালারি পান? অনলি 13,000। এই 13,000 টাকা দিয়ে যে আপনার সংসার চলে না, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আপনি যদি মনে করেন যে এখানে 3টা বান্ডিল আপনার কম হয়েছে, আমি আরও 1 বান্ডিল আপনাকে দিচ্ছি। আপনি এই টাকাটা নিয়ে যান, রেডি হয়ে থাকবেন, গাড়ি 8টার সময় চলে যাবে। স্যার, দয়া করে আমার বাড়িতে গাড়ি পাঠাবেন না। আমার প্রমোশনেরও প্রয়োজন নেই, আপনার এই টাকারও প্রয়োজন নেই। আমি যেই পজিশনে আছি, আলহামদুলিল্লাহ। আসি স্যার, আসসালামু আলাইকুম। এত অনেস্ট, এতগুলো লোক দেখালাম, 4 লক্ষ টাকা দিলাম, সমস্ত টাকা ইগনোর করে সে ঘ্যাট ঘ্যাট করে আমার সামনে দিয়ে চলে গেল। আচ্ছা, আমিও চেষ্টা করেই যাব। কবিতা, প্লিজ কাম মাই রুম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বলুন কেন ডেকেছেন? কবিতা, আমার জীবনে হেরে যাওয়া শব্দটা অভিধানে লেখা নেই। আমি যেখানে হাত দিয়েছি সেখানেই সোনা হয়েছে, সোনা না হোক অ্যাটলিস্ট রূপা হয়েছে। কিন্তু আজ আমি
সামান্য একজন অফিস স্টাফের কাছে হেরে যাব, আশা করি সেটা তুমি চাও না। স্যার, আপনি কার কাছে হেরে যাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমাদের অফিসের ক্লার্ক শেফা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছিল। আমি তাকে ডেকেছিলাম, তাকে অনেক কথা বললাম। আজকে একটা মিটিংয়ে তাকে অ্যাটেন্ড করতে বলেছিলাম শেরাটনে, সে ইগনোর করে চলে গেল। আমি টাকাও অফার করেছি, এখানে 4 লাখ টাকা আছে, এই টাকাও সে রিফিউজ করে চলে গেছে আমার মুখের উপরে। স্যার কি বলছেন আপনি? 4 লাখ টাকা? আমাকে তো 2 লাখ দিলেই আমি সরি স্যার। স্যার, তাহলে এখন কি করতে হবে? আমি জানি অফিসে যদি কেউ না পারে, তুমি সেই কাজটা পারো, তাই আমি তোমাকে এই দায়িত্বটা দিতে চাচ্ছি। তুমি এই 4 লাখ টাকা নিয়ে যাবে, শেফার বাড়িতে যাবে। শেফার স্বামী পঙ্গু, টাকা হয়তো আমার মুখের উপরে ইগনোর করে গেছে, কিন্তু টাকা সবাই ভালোবাসে। তুমি এই টাকা 4 লাখ ওকে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে আজকে শেরাটনে পার্টিতে অ্যাটেন্ড করার ওকে রাজি করাবো, ঠিক আছে? ওকে স্যার, আপনি কোনো টেনশন করবেন না। যেখানে আমি আছি সেখানে সব কিছুর সমাধান হয়ে যায়। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি আর আপনার পাখিকে আপনার খাঁচায় পাঠাচ্ছি। ওকে স্যার। স্যার, আমার বিষয়টা একটু দেখবেন প্লিজ। ঠিক আছে, আমি দেখবো তোমাকে। ওকে স্যার। ঠিক আছে, আসো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসবেন, আমাকে একটু বলে আসবেন না? আমি আপনার জন্য কি রেডি করতে পারি ম্যাডাম বলেন? আমার কফি খাবেন নাকি চা খাবেন? স্যান্ডউইচ খাবেন, বার্গার খাবেন নাকি চিকেন চুপ খাবেন? করো, আমি কিচ্ছু খাবো না। তোমার স্যারকে গিয়ে বলো যে ম্যাডাম আসছে। হ্যাঁ, স্যার তো অফিসে আছে, আমি গিয়ে ডাক দিচ্ছি, স্যার এক্ষুনি চলে আসবে, আপনি একটু অপেক্ষা করেন। ম্যাডাম এসিটা কি ছেড়ে দিন? আহা, কেন এত কথা বলছো? যাও এসি ছাড়ো, স্যারকে ডেকে নিয়ে আসো। ম্যাডাম আপনারা যদি সবাই আমার সাথে এত অভিমান করেন তাহলে আমি কোথায় যাই বলেন? আসতেছি ম্যাডাম। স্যার, বাহিরে ম্যাডাম আসছে, ওয়েটিং রুমে অপেক্ষা করছে, আমি কি ভিতরে ঢুকতে বলবো? তোমাকে না কতবার বলছি, ম্যাডাম গেট দিয়ে ঢুকতেই তুমি বলবা স্যার অফিসে নাই, মিটিং এ আছে, বাইরে আছে। কেন কেন তুমি ঢুকতে দিয়েছো? কেন বলেছো যে আমি অফিসে আছি? স্যার, ইদানিং আমার স্মরণ শক্তিতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি শুধু কথা ভুলে যাই। আপনার এই কথাটা আমি ভুলে গেছিলাম স্যার। ও আচ্ছা, স্মরণ শক্তি খুব কমে গেছে না? কথাটা ভুলে যাও, স্মরণ শক্তি থাকে না। শুধু এই টাকার ক্ষেত্রেই স্মরণ শক্তি ঠিক থাকে না, আর স্যারের বউয়ের হাত থেকে স্যারকে কিভাবে বাঁচাবে সেই কথা মনে থাকে না। না স্যার, মনে থাকে স্যার। দেখেন, আপনার গর্জন শুনলে আমি এসির মধ্যেও ঘেমে যাই। আসলে স্যার বিষয়টা হচ্ছে কি, আমি ভুলবশত একবার 2 লক্ষ টাকা এলোমেলো করে ফেলছিলাম, 19-20 হয়ে গেছিল। এজন্য কিন্তু আপনি আমাকে সারা বছর এইভাবে লজ্জা দিতে পারেন না। আমার কিন্তু স্যার খুব লজ্জা লাগে। লজ্জা আছে নাকি তোমার? তার আগের মাস সারা বছরই তো তুমি একই কৈফিয়ত দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোমার অ্যাকাউন্টে পার করছো। স্যার, এটা হচ্ছে কি, আমি যদি আপনাকে বিষয়টা বুঝায় বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার যে অ্যাকাউন্ট ওটার লাস্টেও 2, আমার যে অ্যাকাউন্ট ওটার লাস্টেও 2। যখনই আমি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করার জন্য চাই, আপনার অ্যাকাউন্টে না ঢুকে আমার অ্যাকাউন্টে ঢুকে যায়। আমার কোনো দোষ নেই স্যার, দোষ হচ্ছে ওই 2-এর। হয়তো আপনার ওই 2টা পরিবর্তন করতে হবে, না হয় আমার ওই 2টা পরিবর্তন করতে হবে। Stop it! কথায় কথায় শুধু কথা বাড়াও না। ব্যাংকে যাও, স্মরণ শক্তি নাই, ব্যাংকে যায় ভুল হয়, চোখও কি তোমার গেছে নাকি? আমি জানি না কিভাবে তোমার ম্যাডামকে ম্যানেজ করবা। যাও। গাধা বড় হয়েছে, অফিসে কাজ করে, টাকা চুরির ব্যাপারে ঠিক আছে, কিন্তু সব ব্যাপারে উনি গাধা। এইসব ছাগল পাগল নিয়ে আমার অফিস চালাতে হয়। কি হয়েছে?
তোমার মন খারাপ? না, মন খারাপ না। চলো ভিতরে চলো। হ্যাঁ, ভিতরে তো যাব, কিন্তু তোমার মন খারাপ কেন? কি হয়েছে? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আমার মনে হয় না আমি চাকরিটা করতে পারবো। কেন, কি হয়েছে? এর আগের অফিসে চাকরি করতাম, সেখানে সমস্যা ছিল বলছিলা, যে বসটা নাকি ভালো না, তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, খারাপ খারাপ কথা বলে। এখন এই অফিসেও কি সেম সমস্যা? এই বস কি কোনো ঝামেলা করছে তোমার সাথে? কোনো খারাপ কথা বলছে? খারাপ কথা বলেনি, কিন্তু তার আচার আচরণ বেশি একটা সুবিধার না। তার কথা মতে সে আমাকে লোভ দেখাতে চায়। কিছুদিন আগে আমি প্রমোশনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কারণ তুমি অ্যাক্সিডেন্ট করছো, অনেক টাকা খরচ আছে, তোমাকে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, সংসার চালানো, বাসা ভাড়া দিতেই তো অনেক টাকা চলে যায়, সেখানে তোমার চিকিৎসা খরচ তো অনেক টাকা। তাই ভেবেছিলাম আমি তো অফিস ঠিকঠাক মতো করি, আমার মনে হয় প্রমোশন চাইলে সহজে প্রমোশন পেয়ে যাব। কিন্তু আজকে স্যার আমাকে ডেকে যা বললো, তাতে আমার মনে হয় না আমি বেশি দিন এই অফিসে টিকতে পারবো। শেফা, সবই আমাদের কপাল। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। কত সুন্দর একটা জব করতাম, ভালো একটা স্যালারি পেতাম, সব কিছু সুন্দরভাবে চলতেছিল। এই যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আমার পাটা যদি পঙ্গু না হয়ে যেত না, তাহলে তোমার আজকে এই দিন দেখতে হতো না, এত কষ্ট করতে হতো না, মানুষের কথা শুনতে হতো না। আসলে সবই আমাদের ভাগ্য, বুঝছো? সব আমাদের ভাগ্য। তুমি কান্না করতেছো কেন? কই না, কান্না করতেছি না, আমি ঠিক আছি। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। চাকরি এই জায়গায় না হোক, অন্য জায়গায় করবো, সমস্যা কি? ঠিক আছে, ভিতরে চলো, সারাদিন অনেক পরিশ্রম করছো। চলো আস্তে। ম্যাডাম, সর্বপ্রথম আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি। কি? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমি জানতাম না পিছনের দরজা দিয়ে স্যার হঠাৎ করে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে এটা আমি স্টাফদের কাছ থেকে শুনে আসলাম। এই, তুমি না আমাকে এক্ষুনি বললা যে স্যার রুমে আছে? ওই জন্যই তো আমি আগে ক্ষমা চাইলাম। আমি আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছিলাম। তার হঠাৎ করে ভালো কিছু খাবারের জন্য ক্ষুধা লেগেছে, এজন্য উনি বাইরে চলে গিয়েছে। তোমার স্যারের না তেলের খাবার নিষেধ? তোমাকে না বলেছি তোমার স্যারকে দেখে রাখবে? এই জন্যই তো তোমাকে রাখা হয়েছে এই অফিসে। ম্যাডাম, আমি দেখে রাখি তো, কিন্তু ইদানিং আমার স্মরণ শক্তি একটু কমে গেছে। মানে আমার কোনো কথা মনে থাকে না। এই যে স্যার যেন কি খাইতে গেছে, এটা আমাকে স্টাফ বলছে, আমি নাম ভুলে গেছি। এগুলো নিয়ে আসি আর কি। ম্যাডাম, আপনি নিশ্চিন্তায় বাড়িতে চলে যান। আমি স্যার আসার সাথে সাথে টুক করে স্যারকে বাড়িতে পাঠিয়ে দিব। আমি বাসায় যাচ্ছি, তোমার স্যার আসলে তোমার স্যারকে বলে দিবে আমি বাসায় যাওয়ার আগে আগে তোমার স্যার যেন বাসায় পৌঁছে যায়। হ্যাঁ, যদি না যায় না, তোমার চাকরি খাবো, তার সাথে সাথে তোমার স্যারেরও চাকরি খাবো। এখানে আমার বাবার টাকা ইনভেস্ট করা আছে এই অফিসে। আর একটা কথা বলছি, তোমার স্মরণ শক্তি কিভাবে ফিরিয়ে আনবে, কিভাবে বাড়াবে, সেটা তুমি চেষ্টা করবে, ঠিক আছে? জি ম্যাডাম। আমি যাচ্ছি। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ও, স্মরণ শক্তি তো আমার ঠিক আছে, আমি তো কোনো কথাই ভুলে যাই না। কিন্তু স্যার যে কাজ করে ওই কাজ যদি আমি ম্যাডামের কাছে বলি, তাহলে স্যার আর ম্যাডামের সংসারই ভেঙে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে কি মনে করে? তোমার স্বামী কোথায়? ঘরে শুয়ে আছে। যাক, ভালোই হয়েছে। এই নাও, স্যার তোমার জন্য 2 লাখ টাকা পাঠিয়েছে। তুমি নাকি টাকা না নিয়ে চলে এসেছো। আমি তো বুঝতে পেরেছি তোমার মনের কথা। তুমি তো স্যারের সামনে লজ্জা পাচ্ছিলে, তাই টাকাটা নিয়ে আসতে পারোনি। তাই ভাবলাম আমিই দিয়ে যাই।
কিসের জন্য টাকা নেব? কিসের জন্য মানে? স্যার তোমাকে কিছু বলেনি? শোনো, স্যারকে একটু সময় দাও, তাহলে দেখবে তোমার প্রমোশন হয়ে যাবে। তুমি শুধু আজকে 8টা বাজে স্যার গাড়ি পাঠাবে, সেই গাড়ি করে শেরাটনে যাবে, কিছুক্ষণ সময় কাটাবে আর চলে আসবে। এতে কিন্তু তোমারই লাভ হবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার বেতন মাত্র 13,000 টাকা, আর আমাকে দেখো, আমি কিন্তু 8 পাস করেছি। তোমার কাছে সত্যি কথাই বলি, স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাও আমার বেতন 50,000 টাকা। টিস তো সাথে আছেই, ওটা তো বোনাস। আর তুমি এসএসসি পাস করে মাত্র 13,000 টাকায় বেতনে চাকরি করো, এটা কি হলো? তাই বলছি কি, স্যারকে একটু সময় দাও, তাহলে দেখবে স্যার তোমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলবে। তাতে অবশ্য আমারই লস হবে, কারণ তখন আমার দামটা একটু কমে যাবে। ইটস ওকে, সেটা আমি ম্যানেজ করে নেব। শুধু রাজি হয়ে যাও, তোমারই লাভ। নাও, এই 2 লাখ টাকা দিয়ে তুমি তোমার পঙ্গু স্বামীর চিকিৎসা করো। তোমার এদিক থেকেও লাভ হলো, ওদিক থেকেও লাভ হলো। বাহ, লাভের উপরে লাভ। না না, ইজ্জতের উপরে টাকা কখনো বড় হইতে পারে না। আপনি তো 2 লাখ টাকা নিয়ে আসছেন, কিন্তু উনি আমাকে 4 লাখ টাকা দিয়েছিলেন, আমি সেই টাকা নিয়ে নিই। হ্যাঁ, আমার টাকার প্রয়োজন। এখন আবার অনেক বিপদ, আমার হাজবেন্ড পঙ্গু, অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। কিন্তু অবৈধ পথে টাকা ইনকাম করে আমি আমার স্বামীর চিকিৎসা করতে চাই। আপনি টাকা নিয়ে চলে যান, স্যারকে বলে দিবেন সে যেন আর কখনো এমন চিন্তা ভাবনা না করে। তুমি ভুল করছো। এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে বলো তো? সোনার ডিম পাড়া হাঁস তুমি পেয়ে যাচ্ছ, তারপরও হাঁসটাকে নিজের কাছে রাখতে চাচ্ছ না। এমনও তো হতে পারে স্যারকে যদি তুমি শেরাটনে গিয়ে একটু খুশি করতে পারো, স্যার তোমাকে 10 লাখ টাকার চেক দিয়ে দিল, তাহলে তো আরো সুবিধা। এই যে ঢাকাতে এখন ভাড়া থাকছো, তখন এমনও হতে পারে যে ঢাকাতে নিজের জায়গা কিনে নিজে একটা বাড়ি করে ফেললে। বাড়ি গাড়ি কে করব না করব এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। আমি লোভ করে কখনো লাভ হইব না। একটাই কথা আমার, আমি আমার স্বামীরে কখনো ঠকাইতে পারবো না। আমি আপনাকে অফিসে চাকরি করি, আমার সংসার চালাইতে হয়, আমার স্বামীর চিকিৎসা করতে হয়। প্রমোশন চাইছিলাম যাতে কিছু টাকা বেতন বাড়তি পাইতে পারি, তাই বলেই না যে আমার অনেক টাকা প্রয়োজন। আপনার টাকা নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমার এই টাকার প্রয়োজন নেই। বড় ভুল করলে টাকাটা না নিয়ে। সব দিক থেকে লস হয়ে গেল তোমার। না পেলে প্রমোশন, না পেলে 2 লাখ টাকা, না পেলে সোনার ডিম পাড়া হাঁস, সবকিছুই হাতছাড়া করলে। আর তুমি যদি স্যারকে সময় দাও, সেটা কিন্তু আমি কাউকে বলতাম না, অন্তত তোমার হাজবেন্ডও জানতে পারতো না। কি আর করার, তুমি তোমার হাজবেন্ডকে ঠকাতে চাও না। আবার একটু ভেবে দেখো, তারপর আমাকে জানিয়ে। বাই। ফয়েজ, তুমি এখানে? আমার কোনো দোষ নাই, আমি ওরে রাজি হই নাই। তুমি ওনার কথা বিশ্বাস করো না। আমি সব কিছু শুনছি, এতে তোমার কোনো দোষ নাই। জানো, নিজেকে না অনেক গর্বিত মনে হচ্ছে, অনেক গর্ববোধ করছি আমি নিজেকে নিয়ে, যে আমার জীবনে আমি তোমার মতো একজন জীবনসঙ্গী পাইছি, যে কিনা আমি এতদিন যাবৎ অসুস্থ থাকার পরেও লয়াল আছে, নিজেকে কারোর কাছে বিলায় দেয় নাই, সামান্য টাকার কাছে বিক্রি হয় নাই। সত্যি আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত। তুমি এমন করে করতেছো কেন? আমরা গরিব হইতে পারি, তুমি অসুস্থ হইতে পারো, তাই বলে আমি এমন কোনো কাজ করবো না যাতে তুমি ঠকে যাও। তারা চাইতেছে তার কাছ থেকে টাকা নিয়ে আমি তোমার চিকিৎসা করি, কিন্তু আমি ক্লিয়ারভাবে ওনারা বইলা দিছি এমনটা কখনো হইব না। প্রয়োজন পড়লে আমি চাকরি ছেড়ে দেব, তাও আমি কোনদিন তোমার ঠকাবো না।
তোমার উপর আমার পুরো ভরসা আছে। আমি জানি এই পৃথিবী উল্টে গেলেও তুমি কখনো আমাকে ঠকাবে না, এতটুকু ভরসা আছে। ঠিক আছে, তুমি বাইরে হয়ে এসো কেন? আসছিলাম তোমাকে ডাক্তার জন্যই। রান্না হয়েছে? না, চলে রান্না চড়ানো। তুমি যে শুয়ে থাকো, রান্না হইলে পরে তোমারে ডাইকে আনতেছি। ঠিক আছে, আমি ভিতরে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, তোমার কাজ হয়েছে? স্যার, ওকে তো কনভিন্স করতে পারিনি। হোয়াট? স্যার, জায়গা মতো মাল ঢেলে দিয়ে এসেছি। আরে কি হেয়ালিপনা করছো? কি করে এসেছো সেটা বলো। ওর যে গোড়া, মানে ওর হাজবেন্ড, ওকে কনভিন্স করেছি। গুড, তাহলে তো হয়ে গেল নাকি, আর কি? এখনো ফুলফিল কাজটা করতে পারিনি। ওর হাজবেন্ড যে পরিমাণ লোভী স্যার, আপনি চিন্তাও করতে পারবেন না। স্যার শুনুন, আমি আপনাকে ক্লিয়ার করে বলছি, ওর হাজবেন্ডকে 2 লাখ টাকা দিয়ে এসেছি আর 2 লাখ নিয়ে এসেছি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, তুমি 2 লাখ আবার কেন নিয়ে এসেছো? জিজ্ঞেস তো করতেই পারি। আমি বলছি, 2 লাখ দিয়ে টোপ ফেলে এসেছি। এখনই যদি 4 লাখ টাকা ওর হাজবেন্ডকে আমি দিয়ে দিই, 2 দিন পরে বলবে 10 লাখ দাও, তারপর বলবে 20 লাখ দাও। ওর লোভটাকে আমি কমিয়ে রেখেছি। এখন 2 লাখ দিয়ে এসেছি, কয়েকদিনের মধ্যে 3 লাখ দিয়ে আসবো। ও, তার মানে এখন 1 লাখ টাকা দিতে হবে? না স্যার, এখন দিতে হবে না, আপনি কয়েকদিন পরে দিবেন। আমি কয়েকদিন পরে গিয়ে 3 লাখ টাকা দিয়ে আসব। তারপর ওর বউকে আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও তাহলে। স্যার, আমার বিষয়টা। তোমার বিষয়ে দেখবো, আমি মাথায় আছি। ওকে স্যার। স্যার, আমার 2 দিনের ছুটি লাগবে। 2 দিনের ছুটি? আমি অফিস তো কোথাও লিভ করছি না, একদিন তুমি ছুটি নিতে পারো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদেরকে অনেকবার আমি বলেছি, ম্যাডাম আসলে তোমরা সতর্ক থাকবা। ম্যাডামকে বলবা যখনই আসবে আমি অফিসের বাইরে। যাও, আসো। স্যার, শুধু শুধু আমার উপরে রাগ করছেন। আপনি তো আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন, অফিসে কি হয়েছে না হয়েছে সেটা কি আর আমি জানি নাকি? ওকে, ঠিক আছে, যাও তুমি তাহলে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলেন? অফিসে। অফিসে ছিলে? আমি তো তোমাদের অফিসে গিয়েছিলাম, তোমাকে তো পাই নাই। মিটিংয়ে ছিলাম। তুমি অফিসে কেন গিয়েছো? আমি তোকে বারণ করেছি তুমি কখনো অফিসে যাবে না। কেন অফিসে গিয়েছিলা? তুমি কি আমাকে এক দ্বন্দ্ব শান্তিতে থাকতে দিবে না? বাসাতেও যে রাগ কৈফিয়ত, অফিসে গিয়েও শান্তি পাই না। কেন অফিসে যাও? লোকজন হাসাহাসি করে, স্টাফরা হাসাহাসি করে, কি কারণে? কেন? কিসের এত সন্দেহ তোমার? কিসের সন্দেহ? আমি তোমাকে কি অশান্তি করেছি? কোথায় তোমাকে অশান্তি করেছি? আমাকে বলো, কি অশান্তি করেছি আমি? এই! আমাকে শান্তি তুমি কি দিয়েছো? কি দিয়েছো? বিয়ের 32টা বছর পার হয়ে গেছে, কি পেয়েছি আমি তোমার কাছ থেকে? একজন স্বামী তার স্ত্রীর কাছে যা পায় আমি কি তার পূর্ণজ্ঞ পেয়েছি? আজ পর্যন্ত একটা সন্তান তুমি আমাকে দিতে পারোনি। বড় বড় কথা বলো না। তুমি জাসুসি করার জন্য আমার অফিসে যাও, লোক হাসাও, আমি কোথায় যাই সেই কৈফিয়ত নাও। এই বাসায় কি এক দ্বন্দ্ব তুমি শান্তিতে থাকতে দিবে না? প্রত্যেকটা বিষয়ে তোমার কৈফিয়ত চাইতেই হবে, হ্যাঁ? আমি চাইতেই পারি, আমি তোমার ওয়াইফ। তুমি কোথায় যাও, কি করো, সেটা আমি চাইতেই পারি। অফিসে গিয়ে তোমাকে পাই না, ঠিকমতো বাসায় আমি তোমাকে পাই না। সন্দেহ করাটা ঠিক না। তুমি আমাকে সন্দেহ করো শুধু এই বয়সে, যদি তোমাকে আমি না, কিন্তু সেটা পারবো না। আমার একটা সোসাইটি আছে, আমার একটা সমাজ আছে, আমি সেই সমাজ থেকে নিজেকে নিচে নামাতে পারবো না।
তাই তোমার সব কিছু আমি মুখ বুঝে সহ্য করি, বুঝতে পেরেছো? ফার্দার আর কোনোদিন আমাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন করো, তাহলে আমি এত নিচে নামবো যে তুমি সারা জীবন তপস্যা করলেও আর আমাকে পাবে না। কথাটা মাথায় রেখো। কি ব্যাপার, ফাইল নিয়ে কোথায় যাচ্ছ? এই ফাইলের মধ্যে সিভি, একটা অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ দিতে যাচ্ছ কেন? তোমার এই জবটা কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি এই জবটা আমি করব না। অন্য আরেক অফিসে ইন্টারভিউ দিতে চাচ্ছি। ওখানে যদি টিকে যায় তাহলে ওখানে চাকরি করব। কি বলতেছো, এই জব ছেড়ে দিবা? তুমি যদি হঠাৎ করে এই জবটা ছেড়ে দাও তাহলে আমরা কিভাবে চলবো? ঘর ভাড়া, আমাদের খরচ, আমার চিকিৎসার খরচ, সব কিছু কিভাবে চলবে? দেখো, যেখানে আমার সম্মান নাই সেখানে আমি চাকরি করতে চাই না। কাজ ছোট হোক আর বড় হোক, যেখানে আমি সম্মানের সহিত কাজ করতে পারবো আমি সেখানেই কাজ করব। আমি জানি আমাদের সংসারে অনেক খরচ। আমি যদি অফিস 2-1 দিন বন্ধ দিয়ে অন্য জায়গায় চাকরির ইন্টারভিউ দিই তাতে কিছু হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 2-1টা দিন অফিস বন্ধ দিয়ে অন্য জায়গায় ইন্টারভিউ দেব। তাহলে আমি আসছি। সাবধানে যেও। ঠিকমতো খেয়ে নিও, ওষুধটা খেও কিন্তু। ঠিক আছে। আমিও পঙ্গু হলাম আর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়লো আমার বউর কাঁধে। ও কি পারবে এই নোংরা সমাজের কাছ থেকে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে? শোনো, তোমাকে বলছিলাম কি, তুমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে এসো, তোমাকে নিয়ে বাইরে যাবো একটু। আজকে আমি পারবো না, আজকে আমার অনেক কাজ। তোমাকে আমি যখনই বলি যে তুমি তাড়াতাড়ি বাসায় আসবা, তোমাকে নিয়ে আমি একটু বাইরে যাব, তখনই তুমি সাফ সাফ বলে দাও যে না, হবে না। আমার অফিস আছে, মিটিং আছে, আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে হয়। আমি তো বলছি যখন পারবো না। তোমার দরকার গাড়ি, আমি না হয় আরেকটা গাড়ি পাঠাই দিব, নিজেরটা নিয়ে না গেলে। কি ভেবে যে তোমার সাথে বিয়ে হয়েছিল আমার, আল্লাহই জানে। মা বাবা কেন যে তোমার সাথে বিয়ে দিল? আমার সঙ্গে বিয়ে না দিয়ে তোমাকে আরেকজনের সঙ্গে বিয়ে দিলে তুমি সুখী হইতো, তাই না? এই শোনো, এই বড় বড় কথাবার্তা আমার সামনে বলবে না। অনেক কিছু পেয়েছে তো, গাড়ি বাড়ি টাকা পয়সা দাস দাসী, এগুলোর কোনো কিছু তোমার অভাব নাই। তোমার অভাব তোমার সৃষ্টি করা মনের সৃষ্টি, মনের অশান্তি। তুমি সারাক্ষণ আমাকে জ্বালাও, আমি এখানে শান্তি পাই না, অফিসে শান্তি পাই না। তুমি একটা ভালো কাজে গেলেও তুমি বাধা দাও, মন্দ কাজে গেলেও বাধা দাও। একজন স্ত্রীর কাজ কি? স্বামীর মঙ্গল কামনা করা। কিন্তু তোমার চোখে মুখে আমি সব সময় ডাইনির ছায়া দেখি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন তো আমি ডাইনি, তোমার চোখে এখন আমি ডাইনি। তুমি আমাকে কি দিয়েছো? শুধু গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো দিলে সব কিছু হয়ে যায়? কই, আমি তো তোমার সঙ্গ পাই না। একবারে মানুষের জীবনে দুটো কখনোই আসে না। যার জীবনে টাকা আছে তার জীবনে শান্তি নেই, আর যাদের টাকা নেই তাদের ভালোবাসা আসে। কথাটা মনে রাখো, দ্বিতীয়বার যেন আর বলতে না হয়। আর প্রতিদিন অফিসে যাওয়ার সময় তুমি সন্দেহ করো, অফিসে আসার পরে সন্দেহ করো। সন্দেহে তুমি আমাকে জর্জরিত করে ফেলছো। এত কিছুর মাঝেও যখন তুমি সুখ খুঁজে পাওনি, তুমি জীবনে কখনোই সুখ খুঁজে পাও। বাবু সাহেব, জি স্যার। এটাই বাড়ি তো? জি, সিভিতে তাই লিখেছি। ঠিক আছে, আপনি ডাকেন। শেফা, শেফা, শেফা। ও আই সি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফা কোথায়? আসলে স্যার হয়েছে কি, ওই একটা ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে একটা চাকরির বিষয়ে। কি? আমাদের চাকরি রেখে, আমাদের অফিস রেখে সে ইন্টারভিউ দিতে গেছে? একবার জানানোরও প্রয়োজন মনে করে নাই? ও, বুঝতে পেরেছি, এখন আর আমাদের অফিসের তার প্রয়োজন নেই। স্যার, ওর অনুপস্থিতিতে আপনার কত টাকা লস হয়েছে একটু বলে দেন ওকে। ওকে বললে কি হবে? ও কি বুঝবে নাকি আমার অফিসে ওর অ্যাবসেন্সে আজকে কত টাকা লস হয়েছে? এই, ও কখন ফিরবে? স্যার কিছু তো বলে নাই। এই, তাহলে কি করবো আমরা? স্যার,
আমার কাছে মনে হয় এই ফকিনের বাচ্চাকে আমরা ধরে অফিসে নিয়ে যাই। যখন আমরা কানটা টান দিব তখন দেখবেন সুরসুরির মাথা চলে যাবে আমাদের অফিসে। ঠিক বলেছ, ঠিক আছে, ওকে ধরেন, ধরে নিয়ে চলেন। স্যার কি এই চলুন! আমি কোনো কথা নাই, চুপ। একটা কথা হবে না। এমনিতেই তো পঙ্গু, এমন পিডানি দিমো 15 টাকাও কিন্তু খেয়ে ফেলাবো একদম। চল। স্যার উনি একটা পঙ্গু মানুষ, উনারে টানাটানি করে কই নিয়ে যেতেছে? এই ফকিনের বাচ্চা, তুই আবার আসলি কোথা থেকে? হ্যাঁ, ও কি করছে, ওর বউ কি করছে অফিসে জানোস? এজন্য ওরে নিয়ে যেতেছি। ওর বউ বাড়িতে আসার সাথে সাথে বলবি যে তোমার স্যাররা আসছিল, আয়শা তোমার জামাইকে নিয়ে গেছে অফিসে। চল আয়। তাই নিয়ে আসো। শেফা ভাবি নিশ্চয়ই কোনো আকাম করছে অফিসে, নাইলে তার স্বামীর এইভাবে ধরে নেওয়ার কথা না। আল্লাহ জানে কি জানি সর্বনাশ কপালের মধ্যে ডেকে নিয়ে আসছে। স্যার কেন আপনার উপরে এত চেতা আমি জানি না। স্যার যদি খালি একটাবার অনুমতি দেয় যে শেফ আর জামাই রে আমি শুধু আপনার পায়ের নিচে থেকে মাথা পর্যন্ত পাতলা বাড়ি চালাইতে থাকি। কবিতা ম্যাডাম, ম্যাডাম একটু আসলে ভালো হয়, আমি একটু ওয়াশরুমে যাব। কি হয়েছে কি? ম্যাডাম প্লিজ একটু বসেন। এই যে উনি হচ্ছে আসামি আর আপনি হচ্ছেন এখন কারাগারের রক্ষী। তাকে আপনাকে দেখে রাখতে হবে। আপনি তাকে দেখে রাখবেন, যদি সে ফসকে যায় তাহলে তাকে যে পাতলা বাড়িটা হতো, সরি আপনি তো আমার মেয়ে, স্যার আপনাকে সেই পাতলা বাড়িটা দিবে। আমি ওয়াশরুমে উনি কি বলে গেল? ভাবি দাঁড়ান। কেমন আছেন? ভালো আছি, আপনার সাথে কথা আছে। কি কথা? বাইরে তো ধরে নিয়ে গেছে। কার ভাইরে ধরে নিয়ে গেছে? আরে আপনার স্বামীরা ধরে নিয়ে গেছে। আমার স্বামীরে কারা ধরে নিয়ে গেছে? আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিস থেকে বড় স্যারের আইছিল, ওরাই ধরে নিয়ে গেছে। কি করতেছেন আপনি এসব? ওরে আবার ধরে নিয়ে গেছে কেন? ও তো অসুস্থ। ওরা বইলা গেছে আপনি যা সারা নিয়ে আইতে, আপনি গেলে সাইরা দিব। আমার নাম ফয়েজ। নাম দিয়ে আমি কি করব? আপনি এখানে কেন? যে আমার ওয়াইফ তো এই কোম্পানিতে জব করে, শেফা নাম। ওই আপনার স্যার আর এই যে স্যার মিলে আমাকে ধরে নিয়ে আসছে। আপনি শেফার হাজবেন্ড? জি। সমস্যা হচ্ছে আপনি আপনি এখান থেকে বাঁচতে পারেন, একটা উপায় আছে, কিন্তু আমার কথা শুনতে হবে। আপনার কথা শুনতে হবে মানে কি 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 শুনতে হবে? মানে হয়েছে কি, সত্যি কথাই বলি আপনাকে, আপনার পা ভাঙা, আপনি ঠিকমতো হাঁটতে চলতে পারেন না। শেফা এখানে কাজ করে, তাই স্যার আর কি দয়া করে 2 লাখ টাকা দিয়েছিল আমার কাছে আপনাদেরকে দেওয়ার জন্য। আমি আসলে ভুলে গিয়েছিলাম, টাকাটা আমার কাছে রয়ে গিয়েছে। আপনি শুধু স্যারকে বলবেন যে আমি আপনাকে 2 লাখ টাকা দিয়েছি। আমি কেন আপনার স্যারকে মিথ্যে কথা বলতে যাব? আরে মিথ্যে কথা কোথায়, আজ দেয়নি কাল আমি অবশ্যই আপনাকে টাকাটা দিয়ে দেব। কিন্তু আমি তো স্যারকে বলেছি যে স্যার আমি 2 লাখ টাকা দিয়ে এসেছি। এখন যদি কোনোভাবে জানতে পারে যে 2 লাখ টাকা আমার কাছে, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ আপনি আমাকে এতটুকু হেল্প করে দেন, আমি আপনাকে এখান থেকে বাঁচিয়ে দেবো, ছাড়ার ব্যবস্থা করে দেবো। না না, আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না। আপনি যদি আমার জন্য এতটুকু না করতে পারেন, আমিও ভাই আপনার জন্য করতে পারবো না। চেয়েছিলাম গরিব মানুষ একটু সাহায্য করার জন্য, কিন্তু আপনি যেহেতু সাহায্য নিতেই চাচ্ছেন না, এখন আপনিও মরবেন, সাথে আপনার বউ শেফা সেও মরবে। আমার আর কি করার আছে, কেউ যদি উপকার না নিতে চায়। আল্লাহ ভরসা। আমি জানি আমরা কোনো অন্যায় কাজ করিনি। আমার হাজবেন্ডকে এখানে আটকে রাখছে কেন? হ্যাঁ, চলো বাসা চলো। দাঁড়াও, স্যারের অনুমতি ছাড়া তোমার হাজবেন্ডকে আমি ছাড়তে পারবো না। তোমার যদি কিছু বলার থাকে জানো, স্যারের কাছে যাও। স্যারের কাছে গিয়ে বলতে হবে কেন? স্যারকে আমার কাছে বলে আমার হাজবেন্ডকে এখানে নিয়ে আসছে। কোন চাষে আমার হাজবেন্ডকে এখানে আসছে? আমার হাজবেন্ড অসুস্থ। চলো বাসা চলো। আবার বলেছি না তোমার হাজবেন্ড কোথাও যাবে না। স্যারের কাছে যাও না তুমি, স্যারকে গিয়ে জিজ্ঞেস করো কেন আটকে রেখেছে। আমি আমার হাজবেন্ডকে এখান থেকে নিয়ে যাবো, তুমি আটকানোর কেউ না, এমনকি স্যারও না। চলো বাসা চলো। না, এখান থেকে তোমার হাজবেন্ড কোথাও যাবে না, তুমি স্যারের কাছে যাও।
আমার কি অপরাধ? আমার স্বামীর কি অপরাধ? কেন আপনারা আমার স্বামীরা ধরে নিয়ে আইছেন? আপনারা কি চাইতেছেন? আমি আমি আপনার কথা সাই দেই, আপনার কথা রাজি হই, আপনার সাথে শেরাটনে যাই? আমার কি ব্যক্তিগত স্বাধীনতা নেই? আপনিও তো বিবাহিত, আপনার ঘরেও বউ আছে। আপনার বউ যেমন আপনাকে ভালোবাসে, আমার হাজবেন্ডও কিন্তু আমাকে ভালোবাসে। আমি চাইলেই আমি আমার হাজবেন্ডকে ঠকাইতে পারি না। আমি একটা মেয়ে মানুষ, আমি কেন অবৈধ সম্পর্ক করবো আপনার সাথে? আমার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, আপনি তো এর মধ্যে হস্তক্ষেপ করতে পারেন না। এখন আপনি আবার আমার হাজবেন্ডকে ধরে নিয়ে এসে বন্দি করে রেখে দিয়েছেন। আমার হাজবেন্ডকে আমার সঙ্গে যেতে দিন। মিসেস শেফা, আপনি শান্ত হন, পানি খান। আমি এখানে পানি খেতে আসিনি স্যার, আমি আমার হাজবেন্ডকে নিতে এসেছি। আমার হাজবেন্ডকে আপনি কেন আটকে রেখেছেন? ওকে ছেড়ে দেন, ওকে ছেড়ে দিলে আমি কোনোদিন আপনার অফিসে আসবো না। কবিতা, কবিতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে এতক্ষণ অনেক কথা বললে, তাই না? আমি কেন তোমাকে বলেছি, কেন তোমাকে হোটেলে যেতে বলেছি, তোমাকে টাকার অফার করেছি। আমি যে কাজটা করেছি তোমার কাছে সেটা ঘৃণার মনে হয়েছে, কিন্তু আমি তোমাকে যাচাই করার জন্য এই কাজগুলো আমি করেছি। হ্যাঁ, এটা একটু নোংরামি হয়ে গিয়েছে। প্রথমে তোমাকে আমি রাজি করানোর চেষ্টা করেছি, তুমি রাজি হও নাই। তোমার পরিবারের অবস্থার জন্য তোমাকে আমি টাকা অফার করেছি, তুমি তাতেও রাজি হওনি। তোমাকে আমি শেরাটনে আমার সঙ্গে যেতে বলেছি, তুমি তাতে আরো আমার প্রতি ঘৃণা বিদ্বেষ তোমার ভিতরে জাগ্রত হয়েছে। আমি এটাই চেয়েছিলাম। এই কোম্পানি দেবার পর থেকে আমি এই কোম্পানির প্রত্যেকটা মানুষকে হাড়ে হাড়ে চিনি, প্রত্যেকটা মানুষকে আমি পরীক্ষা করেছি। প্রত্যেকের ভিতরে লোভ লালসায় ভর্তি। কোম্পানির উন্নয়ন কেউ চায় না। তাই আমি তখন থেকেই চিন্তা করছিলাম যে আমি একটা সততা, একনিষ্ঠতা একটা কর্মী আমার দরকার, যে ভবিষ্যতে আমার এই কোম্পানিকে সে আমার চেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছাবে। সারা বিশ্বের মাঝে রাজু গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সারা বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়াবে, সে লোক আমি খুঁজছিলাম। এবং সেই খোঁজার লক্ষ্যেই আমি তোমাকে টার্গেট করি। আমি খুব অল্প বেতন দিই তোমাকে, মাত্র 13,500 টাকা তোমাকে আমি বেতন দিয়েছি ইচ্ছাকৃতভাবে। আমি দেখতে চেয়েছি এই টাকা দিয়ে তোমার পঙ্গু স্বামীকে নিয়ে তুমি কিভাবে সংসার চালাও। একদিন না একদিন তুমি টাকা চাবে, আমার কাছে বলবে স্যার আমাকে টাকা বাড়ায় দেন, আমি পাচ্ছি না। কিন্তু আমি তোমার ভিতরে সেই জিনিসটা আমি দেখি না। তুমি তোমার মতো নির্বিকারভাবে কাজ করে যাচ্ছ। আচ্ছা, তুমি একটা মেয়ে, এও একটা মেয়ে, অথচ ওর লোভ লালসা কত জানো? তুমি একটু আগে বললে না স্যার আপনার বউ আছে, আপনি কে ভালোবাসে? আপনি আপনার বউকে ভালোবাসেন, তেমনি আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার স্বামী আমাকে ভালোবাসে। অথচ ও তিনটা বিয়ে করেছে। আমার অফিসে আসার আগে মিনিমাম 7টা থেকে 10টা অফিস ও পার করে এসেছে। সততা অন্য জিনিস, বুঝতে পেরেছ? সেটা অর্থ দিয়ে কেনা যায় না, প্রতিপত্তি দিয়ে কেনা যায় না। সততা থাকে মানুষের ভেতরে। তুমি হয়তো জানো না, আমার কোনো সন্তানাদি নেই। একটা সন্তানের জন্য আমার পরিবারের মধ্যে হাহাকার চলছে। আমি অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ ভালো থাকি, কিন্তু অফিস থেকে যখন আমি বাসায় যাই সব দিকে হাহাকার। আজ পর্যন্ত বাবা ডাক আমি শুনতে পাইনি, তোমার ম্যাডাম মা ডাক শুনতে পাইনি, সেই তার হাহাকার। আমার অর্থ প্রতিপত্তি গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমার মানসিক শান্তি নেই। আমি ঘুমাইতে পারি না। আমি চিন্তা করি আমার কোম্পানি কে দেখবে, আমার অবর্তমানে এই কোম্পানি কে চালাবে। তারপর থেকে খোঁজা শুরু করি। আজকে আমি অনেক ত্যাগ তিতিক্ষার পরে তোমার অগ্নি পরীক্ষা সার্থক হয়েছে, আমি তোমাকে খুঁজে পেয়েছি। স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। বুঝবে, আমি যখন বোঝাবো তখন তুমি বুঝবে। আজ থেকে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তুমি এই চেয়ারে বসবে এবং কবিতা তোমাকে অ্যাসিস্ট করবে। আর শোনো, গুলশান 1 নম্বরের বাড়িতে আজকে তোমরা উঠে যাবা তোমার হাজবেন্ডকে সহ। আমি কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন ওই বাড়িতে তোমার হাতে রান্না খাবো। আর এই কোম্পানি সমস্ত দেখা শোনা সব কিছু তুমি করবা। আমি আজ থেকে রিটায়ার্ড। নিয়ে আসো কবিতা।